এবং ওয়েলকাম টু দ্য জিকে একাডেমি চ্যানেল। আমার নাম সর্বজিৎ। ভারতের ইতিহাসের সেকেন্ড ক্লাসে আমরা আজকে আলোচনা করব সিন্ধু সভ্যতা সম্পর্কে। এর আগের ক্লাসে আমি ভারতের প্রাগৈতিহাসিক যুগ সম্পর্কে আলোচনা করেছি। যদি তোমরা সেই ক্লাসটা না দেখে থাকো, অবশ্যই এই চ্যানেলের প্লেলিস্টে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং জেনারেল কম্বাইন্ড সেকশনে গিয়ে ভারতের ইতিহাস এই প্লেলিস্টটা দেখতে পারো। এখানে আমি আগের ক্লাসটা আপলোড করে রেখেছি এবং এরপরে যে ক্লাসগুলো হবে সবই এই প্লেলিস্টে থাকবে। নিচে ডেসক্রিপশনে আমি এই প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমাদের সেখান থেকে এই প্লেলিস্টটা খুঁজে পেতে সুবিধা হবে। এর সাথে সাথে তোমরা যদি আমার সেকেন্ড চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকো, প্লিজ সাবস্ক্রাইব করে নিও। নিচে ডেসক্রিপশনে এবং হোম সেকশনে এটা লিঙ্ক রয়েছে, দ্য জিকে একাডেমি 2.0। আর যদি তোমাদের এই ক্লাসটা ভালো লাগে, প্লিজ একটু লাইক করো এবং যদি তোমরা এই চ্যানেলে নতুন হও, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটা অবশ্যই টিপে দেবে। তাহলে তোমরা ক্লাসের নোটিফিকেশন পেয়ে যাবে যখনই আমি আপলোড করব। সিন্ধু সভ্যতা ভারতের এই সময়টাতে একটা ইম্পর্টেন্ট টাইম, কারণ অন্যান্য এই সময় যে তিনটে সভ্যতা সমসাময়িক সময় গড়ে উঠেছিল, সেইগুলোর থেকে অনেক বেশি অ্যাডভান্স ছিল। সমসাময়িক সেই সময় তিনটে সভ্যতা কি, আজ থেকে যদি আমরা 5,000 বছর প্রায় পিছনে চলে যাই, সেখানে আমরা পেয়ে যাব টাইগ্রিস এবং ইউফ্রেটিস নদীর তীরে মেসোপটেমিয়া সভ্যতা, নীল নদীর তীরে মিশরীয় সভ্যতা এবং হুয়াংহো নদীর তীরে চাইনিজ সভ্যতা। কিন্তু এই তিনটে সভ্যতার থেকে সিন্ধু সভ্যতা অনেক বেশি অ্যাডভান্স ছিল। এবং সভ্যতা কেন এই শব্দটা আমরা ইউজ করছি, তার কারণ এই সময় মানুষ ধীরে ধীরে নগর কেন্দ্রিক সভ্যতার দিকে এগোচ্ছে, নগর তৈরি করছে, শহর তৈরি করছে, তারা ব্যবসা বাণিজ্য করছে, অনেক বেশি অ্যাডভান্স হয়ে যাচ্ছে অন্যান্য জায়গা থেকে। এই সমসাময়িক সময়ে পৃথিবীর অন্যান্য জায়গায় যেখানে তাম্রপ্রস্তর যুগ চলছিল, সেই জায়গাতে এই সমস্ত জায়গাগুলো, মেসোপটেমিয়া হোক বা ইজিপ্ট হোক বা ভারতের সিন্ধু সভ্যতা, সেই জায়গাতে অনেক বেশি অ্যাডভান্স মানুষরা থাকতো। তারা শহর তৈরি করতে শিখে গেছে, তারা একটা সমাজ ব্যবস্থা তৈরি করেছে। তো সেই জন্য এই সমস্ত জায়গাগুলোকে আমরা সভ্যতা নাম দিচ্ছি। তো আমরা যে কটা সভ্যতার আমি নাম বললাম, ইনক্লুডিং সিন্ধু সভ্যতা, সেগুলো প্রত্যেকটাই আরবান সভ্যতা বা নগর কেন্দ্রিক সভ্যতা, শহর এখানের মেন বিষয়। এবার এই সিন্ধু সভ্যতা সময়ের সাথে সাথে মাটির নিচে চাপা পড়ে গেছিল, মানুষের সামনে সেগুলো ছিল না। সেটা কিভাবে আবিষ্কার হচ্ছে, 1853-তে 1853 সালে আলেকজান্ডার ক্যানিংহ্যাম তিনি একটা সিন্ধু সভ্যতার সিল খুঁজে পান। সিল জিনিসটা কি একটু পরে আমরা ডিসকাস করছি। তো একটা সিল তিনি খুঁজে পান, কিন্তু তিনি তখন অতটা বেশি ভাববেননি যে এখানে একটা এত বড় সভ্যতা থাকতে পারে। কিন্তু পরবর্তীকালে 1921 সালে দয়ারাম সাহানি বলে একজন আর্কিওলজিস্ট, তিনি এই হরপ্পা বলে যে জায়গাটা, সেটা খনন কার্য করে একটা নতুন সভ্যতা খুঁজে বার করেন, আমাদের সামনে আনেন। তখন থেকে মানুষ বুঝতে পারে, তখনকার ঐতিহাসিকরা বুঝতে পারে যে ভারতে এরকম একটা বড় সভ্যতা রয়েছে বা ছিল। তো সেই জায়গাটা ধীরে ধীরে আবিষ্কার হতে থাকে, এক একটা নতুন নতুন শহর খনন কার্য হতে থাকে এবং নতুন নতুন জিনিস আমাদের সামনে আসতে শুরু করে এবং আলটিমেটলি মানুষ বুঝতে পারে যে ভারতে একটা অ্যাডভান্স সভ্যতা সেই সময়তে গড়ে উঠেছিল। আবার এই সময় একটা প্রবলেম ছিল। কি প্রবলেম? একদিকে আমাদের সামনে তাম্রপ্রস্তর যুগের বিভিন্ন শহর বা তার আগের যে প্রস্তর যুগের শহর, সেগুলো সভ্যতা বা জায়গা, সেইগুলো অলরেডি আবিষ্কার হতে শুরু হয়েছে। কিন্তু হঠাৎ করে সমস্ত এই জায়গাকার মানুষ এতটা কেন অ্যাডভান্স হয়ে গেল, সেটা কিভাবে হলো, সেই সম্পর্কে ঐতিহাসিকদের মধ্যে একটা প্রশ্ন ছিল। কিন্তু প্রশ্নটার উত্তর এসে যায় কোথা থেকে? বেলুচিস্তানে অবস্থিত মেহেরগড় থেকে। মেহেরগড় যে জায়গাটা, সেখানে 1973 থেকে 1980 সময়টা দেখতে পাচ্ছ অনেকটাই পরে। 1921-এ কোথায় দয়ারাম সাহানি হরপ্পা আবিষ্কার করেন, তখনও পর্যন্ত মেহেরগড় যে জায়গাটা, সেটা আবিষ্কার করা হয়নি। এই জায়গাতে মেহেরগড় পড়ছে, তখনও আবিষ্কৃত হয়নি। 1973 থেকে 1980 এই বেলুচিস্তান অঞ্চলে মেহেরগড় যে জায়গাটা, সেখানে খনন কার্য হয়। দুজন ফরাসি প্রত্নতাত্ত্বিক যাদের নামগুলো ইম্পর্টেন্ট, ফ্রাঁসোয়া জ্যারিচ এবং রিচার্ড এইচ মিডো, এরা দুজনে এই জায়গাটা খুঁজে বার করেন। এবং যখনই খুঁজে বার করেন, তখন একটা ব্রিজ ক্রিয়েট হয়ে যায়, অর্থাৎ লিঙ্ক হয়ে যায়, যে কি করে নব্যপ্রস্তর যুগ বা মধ্যপ্রস্তর যুগে যে সমস্ত জায়গাগুলো পাচ্ছিলাম, সেখান থেকে সিন্ধু সভ্যতার উত্থান ঘটলো। মাঝখানের পরিধানে পড়ে যাচ্ছে এই জায়গাটা বেলুচিস্তানের মেহেরগড়। কারণ এদের তুলনায় বা তাম্রপ্রস্তর যুগ যে শহরগুলো, যে জায়গাগুলো আমরা আবিষ্কার করছি, তার থেকে মেহেরগড় কিছুটা অ্যাডভান্স ছিল। আবার মেহেরগড়ের থেকে সিন্ধু যে সভ্যতা, সেটা আরো বেশি অ্যাডভান্স ছিল। তো এইভাবে বুঝতে পারা যাচ্ছে ঐতিহাসিক যে কিছু মানুষ যারা মেহেরগড়ে থাকতো, তারা একটু বেশি অ্যাডভান্স হয়ে গেছিল। তারপরে সেইখান থেকেই সিন্ধু সভ্যতার উত্থান হচ্ছে, সেইখানকার মানুষ আরো বেশি অ্যাডভান্স ছিল। তো এই কারণে মেহেরগড়ের আবিষ্কারটা আমাদের সামনে একটা পাজেল খুলে দেয়। এবং মেহেরগড় সম্পর্কে একটু জানতে হবে। আজকের এটা পাকিস্তানে পড়ে যাচ্ছে, বেলুচিস্তানে।
এটা বেলান বলে একটা গিরিপথ রয়েছে, তার কাছে অবস্থিত। এখানে টোটাল 6টা ঢিপি পাওয়া গেছে এবং যে 6টা ঢিপি থেকে যে জায়গাটা আবিষ্কার করা হয়েছে, মোটামুটি পরীক্ষা করে ঐতিহাসিকরা বলছেন এখানে একটা নিওলিথিক গ্রাম ছিল, নব্যপ্রস্তর যুগের একটা গ্রাম ছিল। কিন্তু ভারতের অন্যান্য জায়গায় যে সমস্ত নব্যপ্রস্তর যুগের সাইট আবিষ্কার হচ্ছিল তাদের থেকে মেহেরগড় একটু অ্যাডভান্স ছিল, কারণ তারা এরা হচ্ছে ভারতের প্রথম মানুষ, ভারতীয় উপমহাদেশের প্রথম মানুষ যারা কৃষি কাজ করতে শেখে বা গম চাষ করতে শেখে। প্রথমে এটা পশুপালনের যে প্রাথমিক প্রমাণ সেটা আমরা এখান থেকে পাচ্ছি। শুধু তাই নয়, এখানের যে ঘরগুলো পাওয়া গেছে সেগুলোতে দোতলা বাড়ির প্রমাণ পাওয়া গেছে। তো এইরকম টাইপের আবিষ্কার মেহেরগড় থেকে আমরা করছি। যদি তো ছবিতে দেখো এরকম টাইপের জিনিস, এরকম টাইপের আবিষ্কার মেহেরগড় থেকে করা হয়েছে। এবার এই সিন্ধু সভ্যতার দুটো নাম রয়েছে, একটা আমরা জানি অবভিয়াসলি হরপ্পা সভ্যতা, আর একটা হচ্ছে সিন্ধু সভ্যতা। কেন দুটো নাম হচ্ছে? প্রথম যখন যে শহরটা আবিষ্কার হয় সেটা ছিল হচ্ছে হরপ্পা, সেই কারণে ঐতিহাসিকরা তখন এই জায়গাটার নাম দিয়ে দেন যে এই শহরটার নামই হরপ্পা সভ্যতা। কিন্তু পরবর্তীকালে আরো যখন শহর আবিষ্কার হতে থাকে তখন দেখা যাচ্ছে যে শুধু হরপ্পা নাম দিলে হবে না, কারণ সেই শহরগুলো পুরো সিন্ধু নদীর দুই প্রান্তে অবস্থিত। তো তো সেই কারণে সেখান থেকে সিন্ধু সভ্যতা নামটা, আজকের যে প্রপার নাম সেটা সিন্ধু সভ্যতা বলা উচিত। যদিও শুধুমাত্র সিন্ধু নদীর তীরে গড়ে উঠেছে এরকম নয়, অনেকটা অঞ্চল জুড়ে গড়ে উঠেছে, আমরা দেখবো একটু পরে। কিন্তু অধিকাংশ যে ইম্পর্টেন্ট শহরগুলো যেহেতু সিন্ধু নদীর দুই তীরে অবস্থিত, সেই জন্য সিন্ধু নদী বা তার উপনদী শাখা নদীর তীরে অবস্থিত, সেই জন্য এই যে সভ্যতাটাকে সিন্ধু সভ্যতা নাম দেওয়া হচ্ছে। তো সেম সভ্যতা দুটো নাম। এবার এই সিন্ধু সভ্যতার যে সময়কালটা সেটাকে 3টে ভাগে ভাগ করা হয়। প্রথম ভাগ হচ্ছে আর্লি ফেজ বা প্রাচীন সিন্ধু সভ্যতা, সেকেন্ড হচ্ছে মধ্য ভাগ ম্যাচিওর ফেজ, এবং থার্ড হচ্ছে লেট বা অন্তিম সময়, যেটা প্রাচীন, যেটা 3200 থেকে 2600 খ্রিস্টপূর্বাব্দ অব্দি চলে, 2600 থেকে 1900 খ্রিস্টপূর্বাব্দ অব্দি চলে, এবং 1900 থেকে 1300 খ্রিস্টাব্দ অব্দি চলে হচ্ছে লেট ফেজটা। এবং এই সমসাময়িক সময় ভারতে চলছে তাম্রপ্রস্তর যুগ, সেই জন্য প্রথমে তাম্রপ্রস্তর যুগের মধ্যে এটাকে রাখা হতো। কিন্তু যখন দেখা যাচ্ছে যে এরা ব্রোঞ্জ বলে একটা আলাদা ধাতুর ব্যবহার করছে এবং এটা পুরো ইউনিক, অন্যান্য কোনো জায়গাতে নেই, সেই জন্য এই হরপ্পা সভ্যতাকে এখনকার ঐতিহাসিকরা বলছেন ব্রোঞ্জ যুগীয় সভ্যতা। হরপ্পা সভ্যতা যেটা বললাম মেসোপটেমিয়া এবং মিশর সভ্যতা সমসাময়িক। চাইনিজ যে সভ্যতা সেটা আর কিছুদিন পরে হবে, বাট মেসোপটেমিয়া এবং মিশরের যে সভ্যতা সেটা হরপ্পা সভ্যতার সমসাময়িক। কিন্তু এই দুটো সভ্যতার থেকে হরপ্পা সভ্যতা আয়তনে অনেক বেশি বড় ছিল এবং অ্যাডভান্সমেন্টে বিভিন্ন জিনিসের ব্যবহার বা টাউন প্ল্যানিং এই সমস্ত জিনিসের ক্ষেত্রে হরপ্পা সভ্যতা অনেকের থেকে এগিয়ে ছিল। এবং এটা ভারতের প্রোটো ইতিহাসের অংশ, প্রোটো হিস্ট্রির অংশ, কারণ যেহেতু এখানকার যে লেখা সেটা আমরা এখনো পড়তে পারিনি। অন্যদিকে মিশরের সভ্যতার যে লেখা বা মেসোপটেমিয়ার লেখা এগুলো আমরা পড়তে সক্ষম হয়েছি আজকে, এখনো পর্যন্ত হরপ্পা সভ্যতার লেখা আমরা পড়তে পারিনি। এটা একটা ডায়াগ্রাম যেগুলো সহজে তোমাদের মনে রাখার জন্য। হরপ্পা সভ্যতার একদম উত্তরতম যে স্থানটা সেটা মান্দা, জম্মু কাশ্মীর থেকে পাওয়া গেছে। পূর্বতম যে স্থানটা সেটা আলমগীরপুর, উত্তরপ্রদেশ থেকে পাওয়া গেছে। দক্ষিণতম যে স্থানটা সেটা মানে স্থান বলতে শহরটা, সেটা দিমাবাদ, মহারাষ্ট্র থেকে পাওয়া গেছে। এবং পশ্চিমতম, এই দিকটা হচ্ছে পূর্বতম হচ্ছে আলমগীরপুর এবং পশ্চিমতম হচ্ছে সুৎকাজেন্দার, যেটা বেলুচিস্তান থেকে পাওয়া গেছে। সমস্ত সিন্ধু সভ্যতার যে শহরগুলো সেগুলোকে আলাদা আলাদা করে দেখবো যে তাদের কিছু কিছু ইউনিক বৈশিষ্ট্য রয়েছে, কিন্তু সমস্ত শহরেরই কিছু কমন বৈশিষ্ট্য ছিল। সেই কমন বৈশিষ্ট্যগুলো আগে জেনে নিতে হবে। ফার্স্ট অফ অল, এই শহরগুলো গ্রিড প্যাটার্নে তৈরি হতো। গ্রিড প্যাটার্ন বলতে চৌকো বা মানে বর্গাকার বা আয়তাকার এরকম ভাবে তৈরি হতো। এইখানে একটা কেন্দ্রীভূত সেন্ট্রালাইজড প্ল্যানিং সিস্টেম ছিল, যে কারণে প্রত্যেকটা শহর আইডেন্টিক্যাল, প্রত্যেকটা একই রকমের দেখতে এবং প্রত্যেকটাতে একই রকমের মেন যে ফিচার সেগুলো পাওয়া গেছে। তো একটা সেন্ট্রালাইজড প্ল্যানিং এখানে ছিল। এখানে রাস্তাগুলো যেগুলো দেখা গেছে এই প্ল্যানে, যেগুলো এই অংশগুলো দেখতে পাচ্ছ সেগুলো রাস্তাগুলো আইডেন্টিক্যাল প্রত্যেকটা শহরে যে রাস্তা পাওয়া গেছে সেগুলো চওড়াতে 10 মিটার হতো এবং শহরগুলোকে আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্র আকারে ভেঙে দিত। দেখো এখানে মেন রাস্তা, সেখান থেকে এখানে একটা রাস্তা গেছে, মাঝখানে এইগুলো এরকম বর্গক্ষেত্রে ভাঙা হয়েছে, চারিদিকে রাস্তা রয়েছে। তো এইরকম ভাবে আজকের যেরকম প্ল্যান করা হয় সেই রকম টাইপের প্ল্যান তারা করেছিল। নেক্সট, এখানকার মানুষ একটা ইউনিক জিনিস তৈরি করতো, মানে এই যে ব্যাপারটা সেটা অন্যান্য যে সভ্যতাগুলোর নাম আমরা দেখে এলাম মেসোপটেমিয়া বা এইখানে সেটা ইউজ হতো না, সেটা হচ্ছে পোড়া ইটের ব্যবহার। পোড়া ইটের ব্যবহার এরা করতো, এবং শুধু তাই নয়, পোড়া ইটের যে ইটগুলো সেগুলো প্রত্যেকটা শহরে আইডেন্টিক্যাল। ঘরের জন্য যে ইট ইউজ করা হয়েছে 7:14:28 সেন্টিমিটার কিউব, এবং দেওয়ালের জন্য যেগুলো করা হয়েছে 10:20:40, দুটোই দেখলে কাটাকুটি করলে দেখবে 1:2:4 রেশিওতে হচ্ছে। প্রত্যেকটা শহরে এইরকম একটা
আইডেন্টিক্যাল জিনিস দেখতে পাওয়া গেছে। অধিকাংশ শহরে দুটো প্যাটার্ন লক্ষ্য করা গেছে, একটা হচ্ছে উত্থিত অংশ বা যেটাকে সিটাডেল বলা হয় ইংরেজিতে, আর একটা হচ্ছে নিম্ন অংশ যেখানে সাধারণ মানুষরা থাকতো। এখানে ছবিতে তোমরা যদি দেখো এই যে অংশটা, সেটা একটু শহর থেকে, মেন যে শহর সেখান থেকে আলাদা, একটু উঁচু, এবং এটা দুর্গ দিয়ে ঘেরা থাকতো, পাঁচিল দিয়ে ঘেরা থাকতো। এই জায়গাটাকে সিটাডেল বলা হচ্ছে। এবং ঐতিহাসিকরা মনে করছেন যে এখানে সম্ভবত যারা রুলিং ক্লাস, রাজা যারা ছিল, আজকে আমরা জানতে পারছি না যে এখানকার রাজা বা রাজতন্ত্র কেমন ছিল, বাট কেউ তো ছিল, তো তারা হয়তো সম্ভবত এখানে থাকতো, এবং সাধারণ মানুষ যারা তারা নিচের এই অংশটাতে থাকতো। তো এইরকম দেখা গেছে, এবং উত্থিত যে অংশটা সেখানে দুর্গ দিয়ে এবং পাঁচিল দিয়ে ঘেরা থাকতো। এই শহরের সব থেকে ইউনিক যেটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে ড্রেনেজ সিস্টেম। পৃথিবীর আর কোনো সভ্যতাতে এইরকম অ্যাডভান্স ড্রেনেজ সিস্টেম সেই সময়তে পাওয়া যায়নি। তো পরীক্ষায় যদি কোশ্চেন করা হয় যে সিন্ধু সভ্যতার সব থেকে ইউনিক বৈশিষ্ট্য কি, সেটা হচ্ছে ড্রেনেজ সিস্টেম। এবার যদি কোথাও ড্রেনেজ সিস্টেম বা ড্রেন ব্যবস্থা, নিষ্কাশন ব্যবস্থা, তার সঙ্গে সঙ্গে টাউন প্ল্যানিং, এইটাও অপশানে দিয়ে দেওয়া হয়, ড্রেনেজের সঙ্গে টাউন প্ল্যানিং দুটোই অপশানে রয়েছে, তখন তোমরা অপশন টাউন প্ল্যানিং চুজ করবে, কারণ ড্রেনেজ সিস্টেম যে ব্যাপারটা, নিষ্কাশন ব্যবস্থা, সেটা শহর পরিকল্পনার মধ্যেই পড়ছে, টাউন প্ল্যানিং এর মধ্যেই পড়ছে। তো যদি অপশানে এই দুটো অপশন একসাথে থাকে তাহলে টাউন প্ল্যানিং অ্যান্সার হবে। যাই হোক, ড্রেনেজ সিস্টেম হচ্ছে এখানকার সব থেকে ইউনিক বৈশিষ্ট্য। কি কি বৈশিষ্ট্য দেখা যাচ্ছে এখানে? পোড়াইটের ব্যবহার, প্রত্যেকটা যে ড্রেন সেটা এরকম পোড়াইটের ব্যবহার হতো, পোড়াইট থাকতো, এছাড়াও তার সঙ্গে পাথর, চুন এবং জিপসাম, সিমেন্টের কাজ করতো এগুলো, এবং মাঝে মাঝে এরকম ইটের স্ল্যাব করা থাকতো যাতে কোনো সময় এটা তুলে পরিষ্কার করা যায়। কালিবাঙ্গানে এরকম কোনো নিষ্কাশন ব্যবস্থা পাওয়া যায়নি, তবে বাকি সমস্ত শহরেই এরকম পাওয়া গেছে। আরো একটা ইম্পর্টেন্ট ইউনিক বৈশিষ্ট্য সেটা হচ্ছে কূপ নির্মাণ। কূপ বলতে কুয়ো তৈরি, পোড়াইট দিয়ে কুয়ো তৈরি হতো। কুয়োরও কি একটা নির্দিষ্ট মাপ প্রত্যেকটা শহরে সমান ছিল। কিছু কুয়ো পাওয়া গেছে এরকম রাস্তার ধারে, অর্থাৎ জনগণের ইউজ, সাধারণ মানুষের ইউজ করার জন্য। কিছু প্রাইভেট কুয়ো পাওয়া গেছে, অর্থাৎ ঘরের মধ্যে, অর্থাৎ সেগুলো সেই বাড়ির জন্য ইউজ করা হতো। তো এরকম টাইপের জিনিস এখানে দেখা গেছে। যদি প্রশ্ন তোমাদের করা হয় যে সিন্ধু সভ্যতার মানুষের প্রধান জীবিকা কি ছিল, সেটা হচ্ছে কৃষিকাজ। ব্যবসা বাণিজ্য কখনোই অপশানে অ্যান্সার দেবে না। কৃষিকাজ এদের প্রধান জীবিকা ছিল। এরা কাঠের লাঙল ব্যবহার করত। কালিবাঙ্গান থেকে আমরা লাঙল দিয়ে চাষ করা জমির প্রমাণ পাচ্ছি। বানওয়ালি বলে একটা শহর, যেখান থেকে একটা পোড়ামাটির খেলনা লাঙল পাওয়া যাচ্ছে। এছাড়াও হরপ্পার সিন্ধু সভ্যতার মানুষ খাল খনন করে সেচ কাজ করত, এই সমস্ত প্রমাণ পাওয়া যাচ্ছে, এবং প্রচুর পরিমাণে কৃষিজ পণ্যের পাওয়া যাচ্ছে, আমাদের উদাহরণ বা মানে আমরা পাচ্ছি আজকে। তো কৃষিকাজ এদের প্রধান জীবিকা ছিল, আর ব্যবসা বাণিজ্য এরা করতো, তবে এটা মেন জীবিকা ছিল না। ব্যবসা বাণিজ্য এরা করতো। ব্যবসা বাণিজ্য কার সঙ্গে করতো? সেই সময় যে সভ্যতাগুলো সমসাময়িক ছিল তাদের সঙ্গে করতো। মেসোপটেমিয়া সভ্যতা, পারস্য সভ্যতা, ইরানিয়ান কালচার, এদের সঙ্গে তারা ব্যবসা বাণিজ্য করতো। আমরা আজকে সিন্ধু সভ্যতার লেখা পড়তে পারিনি, কিন্তু অবশ্যই মেসোপটেমিয়া সভ্যতার লেখা পড়তে পেরেছি। সেখানে দেখা যাচ্ছে মেলুহা বলে একটা টার্ম পাওয়া যাচ্ছে। এই মেলুহা আর কিছুই নয়, সিন্ধু যে সভ্যতা, আজকে তো আমরা সিন্ধু সভ্যতা বলছি, সেই সময়কার মানুষ মেলুহা বলে ডাকতো সিন্ধু সভ্যতার যে শহরগুলো তাকে। নেক্সট হচ্ছে সিল। এই যে সিলগুলো তোমরা নিচে ছবিতে দেখতে পাচ্ছ, সিলের ছবি, এই সিলগুলো অর্থ ছিল না, মুদ্রা ছিল না, তাহলে এগুলো কি ছিল? এগুলো ছিল ব্যবসায়িক পারমিট। সম্ভবত ঐতিহাসিকরা মনে করছেন এগুলো পারমিট ছিল। আজকে যেমন আমি যদি এখান থেকে কিছু জিনিস নিয়ে গিয়ে ব্যবসা করতে চাই বিদেশে, কোনো একটা অন্য দেশে, তাহলে আমাকে একটা পারমিট জোগাড় করতে হবে, সেই রকম সেটা দেখাবো, তারপরেই যেতে পারবো। তো সেই রকমই পারমিট ছিল এই সিলগুলো, এবং এই সিলগুলো, হরপ্পার যে সিল, সেগুলো স্টেটাইট বলে একটা পাথরের তৈরি হতো, এবং এগুলো অধিকাংশই বর্গাকার ছিল, এরকম বর্গাকার আকৃতির হতো। ব্যবসা দু ধরনের হতো, একটা হচ্ছে অভ্যন্তরীণ ব্যবসা, একটা হচ্ছে বাহ্যিক ব্যবসা। বাহ্যিক বলতে হচ্ছে অন্যান্য সভ্যতার সঙ্গে, যেমন মেসোপটেমিয়ার সঙ্গে সে সভ্যতা, সেটা আজ হচ্ছে এক্সপোর্ট করা হচ্ছে, এক্সটার্নাল ট্রেড। যেমন আজকে আমি যদি বাইরের কোনো দেশে ব্যবসা করতে চাই, সেরকম তেমনি ভাবে আমি ব্যবসা নিজেদের দেশের মধ্যে করতে পারি। এখান থেকে আমি গুজরাটে ব্যবসা করতে যেতে পারি। তো সেরকমও ব্যবসা চলতো। অভ্যন্তরীণ যে শহরগুলো, অর্থাৎ সিন্ধু হরপ্পার থেকে মহেঞ্জোদড়োয় ব্যবসা হচ্ছে, সেরকম টাইপেরও ব্যবসা হতো। কোনো ধাতব অর্থের প্রচলন ছিল না, কোনো ধাতুর অর্থ পাওয়া যায়নি, এবং এর থেকে মনে করা হচ্ছে যে এরা বিনিময় প্রথার মাধ্যমে ব্যবসা বাণিজ্য করতো। কোনো একটা জিনিস দিত, তার বদলে একটা জিনিস দিত, এইভাবে তারা ব্যবসা করতো। এবং মেসোপটেমিয়ার কিছু শহর, সুসা এবং উর, এই সমস্ত শহর থেকে হরপ্পার সিল পাওয়া গেছে। এর প্রমাণ কি দিচ্ছে? যে এদের সঙ্গে এদের ব্যবসা হতো স্বাভাবিকভাবে। তো এইরকম সিল ওখানে সেই জন্যই পাওয়া গেছে। নিপ্পুর বলে একটা জায়গা, সেখানেও একটা সিল পাওয়া গেছে। তো এইগুলো আমাদের প্রমাণ দিচ্ছে যে মেসোপটেমিয়া সভ্যতার সঙ্গে হরপ্পা সভ্যতার মানুষের ব্যবসা বাণিজ্য চলতো, এবং এরকম টাইপের সিলগুলো তোমরা যেটা ছবিতে দেখতে পাচ্ছ এরকম ইউজ করা হতো। ফায়লাকা এবং বাহারিন, এইরকম পারস্য উপসাগরের বিভিন্ন জায়গা থেকে হরপ্পার সিল পাওয়া গেছে, অর্থাৎ এদের সঙ্গেও ব্যবসা বাণিজ্য হতো।
মহেঞ্জোদারো বলে যে শহরটা পাওয়া গেছে, সেই শহরে মেসোপটেমিয়ার 3টে সিল আমরা পাই, 3টে সিলিন্ডার সিল। নিচে যে ছবিটা দেখতে পাচ্ছ এই ধরনের সিল মেসোপটেমিয়ার মানুষ ইউজ করতো। আর লোথালে একটা ডকইয়ার্ড মানে হচ্ছে জাহাজ দাঁড়ানোর জায়গা, ডকইয়ার্ড মানে হচ্ছে জাহাজ দাঁড়ানোর জায়গা পাওয়া গেছে, এবং রংপুর এবং সোমনাথ থেকে সমুদ্র বন্দর পাওয়া গেছে। আর এরা ওজন করতে জানতো, বাইনারি সিস্টেম ফলো করতো, অর্থাৎ 1, 2, 8, 32 এরকম, তারপরে হচ্ছে 160, 320 মানে 160 এবং তার গুণ করে করে এরা ইউজ করতো। তো এরকম টাইপের সিস্টেম ইত্যাদি পাওয়া গেছে। তো ওয়েট অ্যান্ড মেজার সম্পর্কে এরা জানতো, ওয়েট করা সম্পর্কে জানতো। এই সময়কার পলিটি কেমন ছিল? পলিটি সম্পর্কে আমরা বলতে পারবো না, কারণ আমরা লেখা আবিষ্কার বা পড়তে পারিনি, তো সেই জন্য এক্সাক্ট কিছু বলা যায় না। তবে কিছু ঐতিহাসিক তাদের মতামত দিয়েছেন, যেমন ডিডি কোসাম্বি, ইনি বলছেন যে পুরোহিতরা এখানকার শাসক শ্রেণী ছিল। আবার এস শর্মা বলছে না, বণিকরাও ছিল শাসক শ্রেণী, কিন্তু কারা অ্যাকচুয়ালি ছিল সেটা জানি না। তবে হ্যাঁ, কিছু অবশ্যই তো শাসক ছিল, নয়তো উপরের যে অংশগুলো সেখানে কারা থাকতো, কিছু তো অবশ্যই শাসক শ্রেণী ছিল। কৃষিকাজ, এই সময় মানুষ গম ব্যাপকভাবে চাষ করতো। অলরেডি মেহেরগড় থেকে আমরা দেখেছি যে গমের আবিষ্কার হয়ে গেছে। তো হরপ্পার মানুষ বা সিন্ধু সভ্যতার মানুষও গম চাষ করতো। এছাড়াও অন্যান্য যে ফসল, জব, ছোলা, মটর, এইগুলো সমস্ত চাষ করতো। আগে মনে করা হতো যে ধানের চাষ তারা জানতো না বা ধান সম্পর্কে জানতো না, কিন্তু রিসেন্ট বলতে খুব কাছেও নয়, অনেকদিন আগে আবিষ্কার হয়ে গেছে। লোথাল থেকে ধানের অবশেষ পাওয়া গেছে, তার থেকে ঐতিহাসিকরা বলছেন যে না, এরা ধানও চাষ করতো। আর পশুপালনও একটা ইম্পর্টেন্ট জীবিকা ছিল, বিভিন্ন পশু তারা পালন করতো। হাতি এবং গন্ডারের সঙ্গে তারা ভালোভাবে পরিচিত ছিল, কারণ তাদের সিলে এই সমস্ত ছবিগুলো পাওয়া গেছে। আগে মনে করা হতো যে ঘোড়ার ব্যবহার তারা জানতো না, বা ঘোড়া বলে কোনো পশু আছে তারা জানতো না, কারণ কোথাও ছবি পাওয়া যায়নি। কিন্তু এখন দেখা যাচ্ছে যে সুরকোটাটা বলে একটা জায়গা থেকে ঘোড়ার অবশিষ্টাংশ পাওয়া গেছে, তো সেখান থেকে বলা হচ্ছে যে ঘোড়াও এরা জানতো, তবে ঘোড়া খুব বেশি পরিমাণে এরা ইউজ করতো না। নেক্সট হচ্ছে রোপার বলে একটা জায়গা, যেখানে মানুষের সঙ্গে কুকুরের কবর পাওয়া গেছে। তো এই জায়গাগুলো ইম্পর্টেন্ট, যেগুলো মার্ক করা রয়েছে বা আলাদা করে আমি করেছি। এছাড়া নর্মাল যে পশু ইত্যাদি সমস্ত কিছু পাওয়া গেছে। একটা জিনিস ইম্পর্টেন্ট, গরুর কোনো কিছু প্রমাণ পাওয়া যায়নি, ঠিক আছে? গরু ইম্পর্টেন্ট ছিল না এদের কাছে, ষাঁড় জিনিসটা ইম্পর্টেন্ট ছিল। অনেক ষাঁড়ের ছবি তোমরা এরকম সিলে দেখতে পাবে, কিন্তু গরুর ছবি কোথাও আমরা দেখতে পাচ্ছি না। দেখো এখানে কুচযুক্ত ষাঁড়, এটা এদের কাছে খুব জনপ্রিয় ছিল, ব্যাপক ইউজ করা হয়েছে, বাট গরু বলে কোনো যে প্রাণী হয় সেরকম কোনো ছবি নেই। তো জানতো কিনা সেটা সম্পর্কে জানা যায় না, বাট এরকম কিছু পাওয়া যায়নি। নেক্সট হচ্ছে ধর্ম। এই সময় ধর্ম কেমন ছিল? ঐতিহাসিকরা বলছেন যে এই সময় ধর্ম কোনো আলাদা ধর্ম ছিল না, ধর্ম নিরপেক্ষ সমাজ ছিল, কারণ সেটা সম্পর্কে কিছু আবিষ্কার করা হয়নি। যদি কোনো সময় লেখা পড়া যায় তাহলে আমরা হয়তো অন্য কিছু পেতে পারি। তবে হ্যাঁ, কিছু মূর্তি দেখে ঐতিহাসিকরা বলছেন যে এই মূর্তিগুলো এত বেশি পরিমাণে পাওয়া যাচ্ছে, সম্ভবত এগুলোকে তারা পুজো করতো। যেমন প্রচুর মাতৃমূর্তি পাওয়া গেছে, মাদার গডেস পাওয়া গেছে, তো তার থেকে মনে করতো যে সম্ভবত এরা এরকম দেবীর কোনো পুজো করতো। পশুপতি মহাদেবের যে ছবি সেটা পাওয়া গেছে, সেখান থেকে মনে করা হয় যে এটা শিবের আদিরূপ। কুচযুক্ত ষাঁড়ের প্রচন্ড ছবি পাওয়া গেছে, তো এটা তাদের পবিত্র মনে করতো। পিপল গাছ, ইউনিকর্ন বলতে যে প্রাণীটা, সে এইটা তোমরা ছবিতে দেখতে পাবে। ইউনিকর্ন কাকে বলা হয়, এইটা হচ্ছে ইউনিকর্ন। তো এইরকম টাইপের প্রচুর পাওয়া গেছে। তো এইগুলো হয়তো তাদের কাছে ইম্পর্টেন্ট ছিল, কিন্তু এটা পুজো করতো কিনা এক্স্যাক্টলি আমাদের আজকে জানা নেই, কারণ আমরা কিছু করতে পারিনি। আলাদা কোনো মন্দির বা এরকম কিছু পাওয়া যায়নি এখান থেকে। এটা হচ্ছে পশুপতি মহাদেব। পশুপতি মহাদেব বলতে কি, এটা মহাদেব অ্যাকচুয়ালি কিনা সেটা তো বলা যায় না, বাট একটা এরকম যোগী মূর্তি পাওয়া গেছে, বা সিলের মধ্যেই অ্যাকচুয়ালি পাওয়া গেছে, যেখানে তার চারিদিকে বিভিন্ন পশুর ছবি রয়েছে এবং উপরে হরপ্পান লিপি রয়েছে। হয়তো কোনোদিন এইটা আমরা পড়তে সক্ষম হবো, তখন জানতে পারবো এটার মাধ্যমে কি বোঝানো হয়েছে। যাই হোক, এখানে কি কি পশুর ছবি রয়েছে সেটা কোশ্চেন করা হয়। একদম ওপরে, একদম নিচ থেকে শুরু করা যাক। এখানে নিচে দুটো হরিণ রয়েছে, একটা দেখা যাচ্ছে না, বাট এখানে একটা হরিণ ছিল, ছবিতে ভেঙে গেছে এই জায়গাটা, কিন্তু এখানে একটা হরিণ। নেক্সট হচ্ছে একটা বাঘের ছবি রয়েছে এখানে, পাশে একটা হাতির ছবি রয়েছে এখানে, আর এখানে একটা রয়েছে গন্ডার, আর একটা রয়েছে হরিণ, ঠিক আছে? তো এই ছবিগুলো এখান থেকে পাওয়া গেছে। সরি, এটা হরিণ নয়, এটা হচ্ছে বাফেলো হবে। বাফেলো মানে হচ্ছে মহিষ, ঠিক আছে? মহিষ পাওয়া গেছে, এটা একটু ঠিক করে নেবে। তো এরকম কোশ্চেন করা হয়, কোন 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 এরকম 4টে অপশন দিয়ে বলবে যে এর মধ্যে কোন পশুটার ছবি পশুপতি মহাদেবের যে শিল পাওয়া গেছে তাতে নেই, সেইটা তোমাদের চুজ করতে হবে। আমরা একটু পরে একটা স্ট্রাকচার সম্পর্কে পড়বো, গ্রেট বাথ, বৃহৎ স্নানাগার। সম্ভবত সেটাকে পুজোর কাজে ইউজ করা হতো, কেন সেটা একটু পরে বলছি। নেক্সট আমরা যাব পরের পয়েন্টে, সেটা হচ্ছে কালীবাঙ্গান, লোথাল, বানওয়ালি এবং নাগেশ্বর, এই সমস্ত জায়গাতে কিছু কাদামাটি যুক্ত পাওয়া গেছে, কাদামাটি দিয়ে তৈরি এরকম অগ্নিবেদী পাওয়া গেছে, এবং এগুলোকেও মনে করা হয় সম্ভবত আজকে যেমন হিন্দু ধর্মে হোম করার সিস্টেম রয়েছে, সম্ভবত সেই রকম টাইপের কিছু সেই সময় ছিল এটা।
মৃতদেহগুলোর ক্ষেত্রে দেখা গেছে একটা ইউনিক প্যাটার্ন, সেটা হচ্ছে মৃতদেহের মাথা সবসময় উত্তর দিকে থাকতো এবং পা সবসময় দক্ষিণ দিকে থাকতো। প্রত্যেকটা শহরের যে কবর পাওয়া গেছে প্রত্যেকটাতে সেম। তো এটাতেও মনে করা হচ্ছে এটাও তাদের ধর্মীয় ব্যাপারের সঙ্গে যুক্ত ছিল। আর লোথাল বলে যে জায়গাটা গুজরাটে, সেখানে একটা কবর পাওয়া গেছে যেখানে পুরুষ এবং মহিলা কঙ্কাল রয়েছে। সেখান থেকে কিছু ঐতিহাসিক বলছেন যে সম্ভবত সতী প্রথা বা এরকম টাইপের কিছু থাকলেও থাকতে পারে, বাট কোনো প্রমাণ নেই। কিন্তু এটা ইম্পর্টেন্ট যে কোথা থেকে পুরুষ এবং মহিলা কঙ্কাল একসাথে পাওয়া গেছে, সেটা হচ্ছে লোথাল। নেক্সট হচ্ছে এই শহর, এই সভ্যতার পতন কিভাবে হয়। মোটামুটি 1900 খ্রিস্টপূর্বাব্দের সময় কাছাকাছি সময় এটা পতন হয়। এবার পতনের পেছনে বিভিন্ন ঐতিহাসিকরা বিভিন্ন কারণ দিচ্ছেন এবং এর মধ্যে কোনটা সঠিক কারণ আমরা মানে এখন বুঝতে পারি না, বাট হতে পারে এর মধ্যে কোনো একটা। যেমন প্রথম কারণ বলা হচ্ছে আর্য আক্রমণ। এরপরেই আমরা আর্য যুগে পৌঁছে যাব এবং আর্যরা যেহেতু অস্ত্র শস্ত্র বা যুদ্ধবিদ্যার থেকে দিকে একটু অ্যাডভান্স ছিল, সেই জন্য মনে করা হয় যে আর্যদের আক্রমণের কারণে এই অঞ্চলের পতন। এটা বলছে হুইলার এবং গর্ডন বলে দুজন ঐতিহাসিক। এইগুলো ইম্পর্টেন্ট। কে বলেন যে আর্যদের আক্রমণ এর কারণে সিন্ধু সভ্যতার পতন হয়েছে। নেক্সট হচ্ছে পরিবেশগত কারণ। এখানে এত বেশি পোড়া ইটের ব্যবহার করা হয়, বলা হয় যে এখানে পোড়া ইটের জন্য তো গাছপালা কাটতে হবে, কারণ পোড়াবে কি দিয়ে। তো সেই কারণে পরিবেশ পরিবর্তন হয়ে যাচ্ছে, তো সেইটাও পতনের কারণ হতে পারে। এটা বলছে ফেয়ার চাইল্ড বলে একজন ঐতিহাসিক। নেক্সট হচ্ছে নদীর গতিপথ পরিবর্তন। যে নদীগুলোর উপরে তারা নির্ভরশীল ছিল সেই নদীর গতিপথ পরিবর্তন হয়ে যায়। এটা বলছে ডালাস, এম.এস. বৎস এবং এইচ.টি. ল্যাম্বার্ট বলে তিনজন ঐতিহাসিক। বন্যার কারণে পতন হয় সেটা বলছে ম্যাকে এবং এস.আর. রাও বলে দুজন ঐতিহাসিক। যে প্রচন্ড বন্যা হয়েছিল তার ফলে এটার পতন হয়। এবং প্রাকৃতিক দুর্যোগ, ন্যাচারাল ক্যালামিটিস, এটা বলছে K.A.R. কেনেডি। তো এই নামগুলো একটু মনে রাখতে হবে। আরেকটা জিনিস এখানে বলা হয়নি, শহরগুলোতে যাওয়ার আগে আরেকটা জিনিস বলেনি। এখানকার যে লিপি পাওয়া গেছে সেগুলোকে বুস্টোফেডান লিপি বলা হয়। মানে মনে করা হয় যে এটা বুস্টোফেডান লিপি ইউজ করতো। বুস্টোফেডান লিপি কি, ডান দিক থেকে বাঁ দিকে লেখা, দিয়ে আবার বাঁ দিক থেকে ডান দিকে লেখা, আবার বাঁ দিক থেকে ডান দিক থেকে বাঁ দিকে, বাঁ দিক থেকে ডান দিকে, এরকম যে লিপি সেটাকে বুস্টোফেডান লিপি বলা হয়। তো সম্ভবত এরা এরকম লিপি ইউজ করতো। যেদিন আমরা পড়তে পারবো সেদিন এটা সম্পর্কে আরো ক্লিয়ার হওয়া যায়। নেক্সট হচ্ছে কিছু ইম্পর্টেন্ট শহর এবং এখান থেকে ডাইরেক্ট এগেন কিছু আমার এখানে আলাদা করে বলার নেই, জাস্ট তোমাদের মুখস্থ রাখতে হবে এই জায়গাগুলো রিভাইজ করে করে। এখান থেকে কোশ্চেন কি আছে, কোথায় অবস্থিত, কোন নদীর তীরে অবস্থিত, কে প্রথমবার খনন কার্য করেন, এবং এখান থেকে যে ইম্পর্টেন্ট জিনিসগুলো পাওয়া গেছে সেখান থেকে কোশ্চেন করা হয়। বৃহৎ স্নানাগার কোথা থেকে পাওয়া গেছে। তো এইগুলো তোমাদেরকে ডাইরেক্ট মুখস্থ রাখতে হবে। প্রথম শহর হচ্ছে মহেঞ্জোদারো। এটা আজকের পাকিস্তানের সিন্ধ প্রদেশে পড়ছে। নদী সিন্ধু নদীর তীরে অবস্থিত। খননকারী হচ্ছেন আর.ডি. ব্যানার্জি। 1922 সালে অর্থাৎ হরপ্পা শহর খুঁজে পাওয়ার পরের বছরই আর.ডি. ব্যানার্জি মহেঞ্জোদারো শহরটা খুঁজে পান। এরপরে অনেকেই এখানে করেন খনন কার্য, বাট সেটা ইম্পর্টেন্ট নয়। এখান থেকে কি কি পাওয়া গেছে, বহু স্তম্ভ বিশিষ্ট সমাবেশ হল বা মাল্টিপিলার অ্যাসেম্বলি হল। এইটা একটা সমাবেশ, সম্ভবত এখানে মানুষ সমাবেশ করতে, এরকম মনে করা হচ্ছে। প্রচুর এখানে পিলার পাওয়া গেছে। নেক্সট হচ্ছে গ্রেট বাথ। মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে গ্রেট বাথ, বৃহৎ স্নানাগার, এবং এটাকে পুজোর কাজে ইউজ করা হতো বলে মনে করা হচ্ছে। কেন একটু পরে বলে নিচ্ছি, আগে এখানে বাকি যেগুলো সেগুলো দেখে নিই। পুরোহিতদের আবাসস্থল। মনে করা হয় যে একটা ঘর ছিল যেখানে পুরোহিতরা থাকতো, বাট সেটা সত্যি পুরোহিতরা থাকতো কিনা সেটার কোনো প্রমাণ নেই। নেক্সট হচ্ছে বৃহৎ শস্য ভান্ডার, গ্রেট গ্র্যানারি। এটাও ইম্পর্টেন্ট, এটাও এখান থেকে পাওয়া গেছে। বৃহৎ যে শস্যাগার এইটা এখান থেকে পাওয়া গেছে। এখানে ছবিতে তোমরা দেখতে পাচ্ছ গ্রেট গ্র্যানারি। এটা হচ্ছে পুরোহিতদের আবাসস্থান। ঠিক আছে, এখানে যে ছবিটা নিচে রয়েছে সেটা পুরোহিতদের আবাসস্থান। নেক্সট হচ্ছে বোনা সুতির কাপড়ের টুকরো এখান থেকে পাওয়া গেছে। ব্রোঞ্জের নর্তকী মূর্তি পাওয়া গেছে, এটা ব্রোঞ্জের তৈরি। তারপর হচ্ছে মাতৃদেবী সহ শিলমোহর, শিলের মধ্যে মাতৃদেবীর ছবি আঁকা। পশুপতি মহাদেব যেটা দেখলাম সরি এটা নয়, যেটা আগে দেখলাম পশুপতি মহাদেব, সেটাও এখান থেকে পাওয়া গেছে। দাড়িওয়ালা মানুষের গঠন, এই জিনিসটা পাথরের তৈরি, এটা এখান থেকে পাওয়া গেছে। এবং স্বস্তিকা চিহ্ন এখান থেকে পাওয়া গেছে। নেক্সট হচ্ছে এই গ্রেট বাথ। এখান থেকে মেজারমেন্ট, যেটা এক্সাক্ট না মনে রাখলেও এটা মনে রাখো 11x7x2.5, অর্থাৎ লম্বায় 11 মিটার, প্রায় 11 মিটার, এক্সাক্ট 11 নয়, 11.88। অত মনে রাখতে হবে না। 11, চওড়ায় হচ্ছে 7 এবং ডিপ হচ্ছে 2.5 মিটার। এবার সিন্ধু সভ্যতার সমস্ত শহরের যে বাথরুমগুলো, মানে ঘরের মধ্যে যে বাথরুম, সেখানে আলাদা আলাদা জলের কুয়ো ইত্যাদি পাওয়া গেছে। এরকম একটা আলাদা স্নানাগার তৈরি করার পিছনে কারণ কি, সেখানে ঐতিহাসিকরা বলছেন সম্ভবত এটা পুজোর কাজে ইউজ করা হতো। যেমন হিন্দু ধর্মে রয়েছে যে পুজো, গঙ্গা স্নান করা, সেরকমই পবিত্র হয়তো এটা একটা কোনো ট্যাঙ্ক ছিল, সেরকম কিছু মনে করা হচ্ছে, বাট এক্সাক্ট প্রমাণ নেই। হচ্ছে গ্রেট গ্র্যানারি, একটা বিশাল বড় শস্যাগার পাওয়া গেছে। এটারও মেজারমেন্টটা অ্যাপ্রক্স মনে রাখো 45x15। এটার মেজারমেন্ট লম্বায় 45, চওড়ায় 15, এবং এটাও অনেক বড় একটা এরকম শস্যাগার অন্যান্য জায়গাতেও পাওয়া গেছে, কিন্তু এটা সব থেকে বড়। তো
এখানে একটা কনফিউশন থাকে স্টুডেন্টদের মধ্যে, সিন্ধু সভ্যতার সব থেকে বড় স্ট্রাকচার কি যদি বলা হয় সেটা হচ্ছে গ্রেট গ্র্যানারি, কারণ এই গ্রেট বাথ এটা নয়, স্ট্রাকচার নয়, কোনো বিল্ডিং নয়, সব থেকে বড় বিল্ডিং হচ্ছে গ্রেট গ্র্যানারি। নেক্সট হচ্ছে এটা এটা তো ছবি বললামই, এটা অ্যাসেম্বলি হল। নেক্সট হচ্ছে লোথাল শহর, এটা আবিষ্কার করেন এস.আর. রাও। ভোগাভা এবং সবরমতী নদীর সঙ্গমস্থলে অবস্থিত, আহমেদাবাদের একটা গুরুত্বপূর্ণ এটা কি বলা হয় বন্দর শহর ছিল সেই সময়। এখান থেকে মোস্ট হাইলাইটেড যে জিনিসটা পাওয়া গেছে সেটা হচ্ছে ডকইয়ার্ড, অর্থাৎ একটা জাহাজ দাঁড়ানোর জায়গা। এবার জাহাজ কোথায় দাঁড়াবে? বন্দরেই দাঁড়াবে, তো ডকইয়ার্ড কাম বন্দর এখানে পাওয়া গেছে। নেক্সট হচ্ছে এটা একটা সমুদ্র বাণিজ্যের কেন্দ্র ছিল, পুঁতির গয়না তৈরির কারখানা এখান থেকে পাওয়া গেছে, ধানের প্রমাণ ফার্স্ট টাইম এখান থেকে পাওয়া গেছে, যার ফলে এটা মনে করা হয় যে এরা সিন্ধু সভ্যতার মানুষ ধানের ব্যবহার, ধান যে ফসল সেটা সম্পর্কে জানতো। আর এখানকার যে ঘরগুলো, সেখানে একটা ইউনিক জিনিস দেখা গেছে, একটু আগে বলে এলাম যে ঘরের যে প্রবেশ পথ সেটা কোথায় থাকতো, গলি রাস্তা যেটা সেই দিকে থাকতো, কিন্তু লোথালের যে ঘরগুলো সেখানের যে প্রবেশদ্বার বা দরজা সেটা প্রধান রাস্তার দিকে ছিল। এটা একটা ইউনিক বৈশিষ্ট্য এখানকার। এছাড়াও ডুয়েল কবর বলতে একই কবরের মধ্যে, যেটা বললাম পুরুষ এবং মহিলার মৃতদেহ একসাথে কবর দেওয়া, সেটা পাওয়া গেছে। ইটের ট্যাঙ্ক পাওয়া গেছে, যেমন গ্রেট বাথ দেখলাম সেরকম টাইপের একটা ট্যাঙ্ক পাওয়া গেছে, বাট অত বড় নয়। মেসোপটেমিয়া থেকে পাওয়া সিলমোহর এখান থেকে আমরা দেখতে পাই। আইভারি স্কেল মানে হচ্ছে ওজন করার জিনিসপত্র, সেরকম এখান থেকে পাওয়া গেছে। আর জাহাজের টেরাকোটা মডেল, যেখানে বন্দর রয়েছে সেখানকার বাচ্চারা তো জাহাজ নিয়ে খেলবেই, তো জাহাজের টেরাকোটা মডেল এখান থেকে পাওয়া গেছে। নেক্সট হচ্ছে কালীবাঙ্গান। কালীবাঙ্গান শব্দটার অ্যাকচুয়াল মিনিং হচ্ছে, অর্থ হচ্ছে কালো চুড়ি, কালীবাঙ্গান। আর এটা অবস্থিত রাজস্থানের ঘরঘরা নদীর তীরে। যিনি খনন করেন তিনি হচ্ছেন অমলানন্দ ঘোষ। ইয়ারগুলো আর মনে রাখতে হবে না, মহেঞ্জোদারো এবং হরপ্পা এই দুটোর ইয়ার মনে রাখলেই হবে। এখান থেকে ইম্পর্টেন্ট যেগুলো পাওয়া গেছে, একটা মাঠ পাওয়া গেছে যেখানে পুরো চাষের প্রমাণ পাওয়া গেছে, তো এটা ইম্পর্টেন্ট। আগুন বেদি, এটা এখানকার সব থেকে ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য যেটা কালীবাঙ্গানে, সেটা হচ্ছে অন্যান্য শহরে কি যে দুর্গ দিয়ে ঘেরা অংশটা সিটাডেল, সেই জায়গাটা উঁচু যে জায়গাটা সেখানেই পাঁচিল থাকতো, কিন্তু কালীবাঙ্গান শহরে দুটো জায়গায় অ্যাকচুয়ালি যে সিটাডেল অংশটা এবং লোয়ার টাউন দু জায়গাতেই ইটের বিশাল প্রাচীর ছিল, মানে হচ্ছে পাঁচিল ছিল। এটা একটা ইউনিক বৈশিষ্ট্য এবং মোস্ট ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য। উটের হাড়ের প্রমাণ এখান থেকে পাওয়া যায়। এই শহরটা অতটা সুপরিকল্পিত নয়, অন্যান্য শহরে যেমন প্রপার ড্রেনেজ সিস্টেম রয়েছে সেই জিনিসটা এখানে পাওয়া যায়নি, এখানে কাঠের ড্রেনেজ সিস্টেম দেখা গেছে। ভূমিকম্পের প্রত্যক্ষ প্রমাণ এখান থেকে পাই, উটের হাড় অলরেডি বললাম এখান থেকে পাওয়া যায়। নেক্সট হচ্ছে চানহুদারো, পাকিস্তানে অবস্থিত, আজকে সিন্ধ প্রদেশ এবং মহেঞ্জোদারোর উল্টো দিকে অবস্থিত। সিন্ধু নদীর পশ্চিম দিকে মহেঞ্জোদারো, পূর্ব দিকে হরপ্পা এবং চানহুদারো, দুটোকে সেই জন্য টুইন সিটি বলা হয়, এবং এদের মধ্যে ডিস্টেন্স ছিল 130 কিলোমিটার। সিন্ধু নদী স্বাভাবিকভাবে, এবং যিনি খনন কার্য করেন তার নাম এনজি মজুমদার। এখান থেকে যেগুলো পাওয়া যাচ্ছে এটা অতটা ইম্পর্টেন্ট নয়। প্রাক হরপ্পা এবং পরিণত হরপ্পা সভ্যতার অবশ্যই সেটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। এখানে অনেক রকমের পুঁতির অলংকার তৈরির কারখানা এখানে দেখা গেছে। নেক্সট সব থেকে ইম্পর্টেন্ট এই দুটো পয়েন্ট, সেটা হচ্ছে অন্যান্য শহরে যেটা দেখা যাচ্ছে একটা দুর্গ দিয়ে ঘেরা স্থান সিটাডেল, এই শহরে চানহুদারোতে এরকম কোনো সিটাডেল পাওয়া যায়নি। এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য। তারপর হচ্ছে 4 চাকার একটা মাটির খেলনা মডেল, মানে গাড়ি টাইপ, সেটা এখানে পাওয়া যাচ্ছে। রথ টাইপের একটা খেলনা, ছাদযুক্ত রথ এর ব্রোঞ্জ মডেল, মাটির খেলনা গাড়ি এবং ব্রোঞ্জের খেলনা গাড়ি দুটোই জাস্ট মনে রাখো চানহুদারো থেকে পাওয়া যাচ্ছে। এবং সব থেকে ইম্পর্টেন্ট এগেন আর একটা বৈশিষ্ট্য হচ্ছে মেকআপ কিট, লিপস্টিক, কাজল, এই সমস্ত জিনিস এরা ব্যবহার করতে জানতো, তো সেইগুলো এখান থেকে পাওয়া যায়। আর অর্থাৎ কালির দোয়াতের পাত্র এখান থেকে পাওয়া যায়। নেক্সট হচ্ছে রংপুর, এটা গুজরাটে অবস্থিত, লোথালের খুব কাছে, এবং মাদার বলে একটা নদীর তীরে অবস্থিত। MS বৎস এবং এস.আর. রাও এরা দুজন খনন কার্য করেন, এই নামটা মনে রাখলেই হবে, MS বৎস। এখানে বিশেষ কিছু ইম্পর্টেন্ট নেই, প্রাক এবং পরিণত সমস্ত হরপ্পার যে 3টে ভাগ সেগুলো পাওয়া যায়। নেক্সট হচ্ছে বানবালি অবস্থিত হিসার হরিয়ানাতে এটা অবস্থিত। RS বিস্ত এটা আবিষ্কার করেন এবং রঙ্গই নদীর তীরে এটা অবস্থিত। এটা ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য নয়, তবে এখানে ইম্পর্টেন্ট একটুখানি হয়ে যায়, কারণ এখানে 3টে যুগেরই প্রমাণ পাওয়া যায়। প্রাক, পরিণত মানে প্রি, ম্যাচিওর এবং লেট হরপ্পা, 3টেই এখানে পাওয়া যায়। উচ্চমানের বার্লির প্রমাণ এখানে পাওয়া গেছে। এখানে কোনো নিষ্কাশন ব্যবস্থাই নেই, যদি কোশ্চেন করা হয় যে কোথায় কোনো নিষ্কাশন ব্যবস্থাই পাওয়া যায়নি, ড্রেনেজ সিস্টেমে পাওয়া যায়নি, সেটা হচ্ছে বানবালি। আর খেলনা লাঙল এখান থেকে আমরা পাই। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এই দুটো বৈশিষ্ট্য, এই দুটো। নেক্সট হচ্ছে আলমগীরপুর, এটা ইউপির মিরাটে অবস্থিত, হিন্দন নদীর তীরে। যিনি খনন কার্য করেন তার নাম YD শর্মা। এখান থেকে কোনো সিল পাওয়া যায়নি, শহরে যে সিল বিভিন্ন প্রায় সমস্ত শহর থেকে পাওয়া গেছে, আলমগীরপুর থেকে পাওয়া যায়নি। নেক্সট হচ্ছে কোটদিজি, এটা পাকিস্তানের সিন্ধে অবস্থিত সিন্ধু নদী, এটা আবিষ্কার করেন ঘুরি
ঘুরি বলে একজন আবিষ্কার করেন, পরে ফাজাল আহমেদ। এই নামটা ইম্পর্টেন্ট নয়, ঘুরি নামটা মনে রাখলেই হবে। ওকে, এখান থেকে আর কিছু ইম্পর্টেন্ট নয়। নেক্সট হচ্ছে রোপার, এটা পাঞ্জাবে অবস্থিত, আজকের পাঞ্জাব, ভারতের পাঞ্জাবে অবস্থিত। সুতলেজ নদীর তীরে ওয়াইডি ফার্মা এটা খনন কার্য করেন। এখানে পাথর এবং মাটির ভবন পাওয়া গেছে। অন্যান্য জায়গায় কি দেখলাম, পোড়াইটের বাড়ি পাওয়া গেছে, এখানে বাড়িগুলো পাথর এবং মাটি দিয়ে তৈরি। এখানে একটা ইম্পর্টেন্ট কবর পাওয়া গেছে এবং এটাই সব থেকে ইউনিক বৈশিষ্ট্য এই শহরের, সেটা হচ্ছে একটা কবর যেখানে প্রথমে কুকুরের রয়েছে, কুকুরের অবশেষ বা হাড় রয়েছে, তার উপরে মানুষের হাড় রয়েছে, অর্থাৎ একই সাথে দুজনের কবর, তার পোষা কুকুর এবং মানুষ, সেরকম এখানে পাওয়া গেছে। নেক্সট হচ্ছে সুরকোটাটা, এটা গুজরাটের ভুজে অবস্থিত এবং জেপি যোশী এটা খনন কার্য করেন। এবং মোস্ট ইম্পর্টেন্ট যে পয়েন্টটা, সেটা হচ্ছে ঘোড়ার হাড়ের অবশিষ্টাংশ, যেটা বললাম যে ঘোড়ার হাড় পাওয়ার পর এটা মনে করা হয় যে এটা জানতো, বাট বেশি ইউজ করতো না ঘোড়া, আগে মনে করতো যে ঘোড়া এটা জানতোই না। নেক্সট হচ্ছে সুটকাজেন্দর। সুটকাজেন্দর এটা পাকিস্তানের বেলুচিস্তানের মধ্যে দাস বা দাসক নদীর তীরে। এখানে ছাই ভর্তি একটা পাত্র পাওয়া গেছে, তামার কুঠার পাওয়া গেছে, এটা মোস্ট ইম্পর্টেন্ট, তামার কুঠার পাওয়া গেছে, আর মাটির চুরি মৃৎপাত্র। আর ব্যাবিলনের সঙ্গে এখানে ব্যবসায়িক সম্পর্ক ছিল এই শহরটার, সেটার প্রমাণ পাওয়া গেছে। নেক্সট হচ্ছে ধোলাভিরা, এটা খুব ইম্পর্টেন্ট একটা শহর, গুজরাটে অবস্থিত এবং জেপি যোশী এটা আবিষ্কার করেন। এখানে সব থেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে স্টেডিয়াম, এখানে থেকে স্টেডিয়াম পাওয়া গেছে, মোস্ট ইম্পর্টেন্ট যেটা বৈশিষ্ট্য। এছাড়া বিশাল বড় একটা জলাধার পাওয়া গেছে, বাট ওই গ্রেট বাথের মতো অতটা বড় নয়। এছাড়া জল সংগ্রহ করে রাখার মতো ট্যাঙ্ক এখানে দেখতে পাওয়া গেছে। সাইনবোর্ড পাওয়া গেছে একটা ইম্পর্টেন্ট, এখানে যে ছবিটা দেখতে পাচ্ছ একটা সাইনবোর্ড পাওয়া গেছে যেখানে 10টা হরপ্পার লিপি রয়েছে, এখানে টোটাল 10টা লিপি রয়েছে, এরকম একটা শিলালিপি এখান থেকে আমরা দেখতে পাই। নেক্সট হচ্ছে হরপ্পার 3টে সব পর্যায়ে এখানে পাওয়া যায়। বেলে পাথর এখানে ব্যাপকভাবে ব্যবহার করা হয়, মাটির যে ইট তো ব্যবহার করা হয়েছে, তার সঙ্গে বেলে পাথরের ইট ব্যবহার করা হয়েছে। রাকিগিরি এই শহরটা সব এখন খুব ইম্পর্টেন্ট, কারণ এটা প্রথম কথা এটা হরিয়ানাতে অবস্থিত এবং এই শহরটা আজকে পুরো সিন্ধু সভ্যতার যতগুলো শহর রয়েছে তার মধ্যে সব থেকে বড় শহর, লার্জেস্ট শহর। আগে মহেঞ্জোদারো যে শহরটা, সেটা সব থেকে বড় শহর মানা হতো, কারণ আয়তনে সেটা সব থেকে বড় ছিল, কিন্তু রাকিগাড়ি আবিষ্কার হওয়ার পর থেকে সেই প্রমাণটা সেটা ভেঙে যায়। এখন সব থেকে বড় শহর হচ্ছে রাকিগাড়ি। তো এই শহরটার নাম ইম্পর্টেন্ট, হরিয়ানাতে অবস্থিত। আর সম্ভবত হরপ্পা সম্পর্কে বলা হলো না, হরপ্পা শহরের একটা বৈশিষ্ট্য রয়েছে 6 গ্র্যানারি। এখান থেকে এমন একটা শস্যাগার পাওয়া গেছে যেখানে টোটাল 12টা শস্যাগার রয়েছে, একটা লাইনে 6টা, 1 2 3 4 5 6, সেম আর একটা লাইনে উল্টো দিকের লাইনে 6টা, এরকম, সেই জন্য 6 গ্র্যানারি বলা হয়। বেসিক্যালি এখানে টোটাল 12টা গ্র্যানারি রয়েছে, এটা একটু মনে রেখো। কিছু ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য সিন্ধু সভ্যতার, স্কিলের মধ্যে ছবিগুলো পাওয়া গেছে, পশুর ছবি, এবং সব থেকে বেশি যে ছবিটা পাওয়া গেছে সেটা হচ্ছে ইউনিকর্নের, এটা হচ্ছে ইউনিকর্ন। নেক্সট হচ্ছে গুপ্তবেটান লিপিরা ইউজ করতো সম্ভবত, সেটা সম্পর্কে বলে এলাম। মেহেরগড় থেকে প্রাচীনতম কৃষির প্রমাণ পাওয়া যায় এবং এখান থেকে গমের আবিষ্কার করা হয়েছে, গম পাওয়া গেছে। অধিকাংশ যে হরপ্পার সিলস, এগুলো স্কোয়ার, চৌক, এরকম বর্গাকার। নেক্সট হচ্ছে হরপ্পার যে লিপিগুলো প্রধানত শিলালিপি, সিল থেকে পাওয়া যায়, সিলমোহর থেকে পাওয়া যায়। ভারতের সব থেকে প্রাচীনতম সিল্কের ব্যবহার নেভাসা বলে একটা শহর থেকে পাওয়া যাচ্ছে। তো এই ছিল সম্পূর্ণ সিন্ধু সভ্যতা সম্পর্কে আলোচনা। যদি তোমাদের ভালো লাগে, আশা করছি তোমাদের এই ক্লাসটা ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ লাইক এবং শেয়ার করো, এবং যদি চ্যানেলে নতুন হও প্লিজ সাবস্ক্রাইব করে নিও এবং পাশে দেওয়া বেল আইকনটা টিপে দিও, এবং এই ক্লাসগুলো একটু প্লিজ শেয়ার করে দিও সবার মধ্যে, বন্ধুদের মধ্যে এবং গ্রুপে একটু শেয়ার করো, তাহলে এই চ্যানেলের হেল্প হয়। এবং তোমরা যদি এই চ্যানেলের সমস্ত পিডিএফ পেতে চাও তাহলে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে। এবং যদি তোমাদের কিছু বলার থাকে টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারো, নিচে ডেসক্রিপশনে প্রত্যেকটা লিঙ্ক দেওয়া রয়েছে। দেখা হচ্ছে নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ এই ক্লাসটা দেখার জন্য।